রাত 2:30 বেজে গেল। কাছারির ঘড়িতে ঢং ঢং করে তাই জানান দিল। জেগে ওঠো জমিদার বাড়ি। একটি পুরুষ কণ্ঠ বেজে উঠল। বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল। তার সাথে ভেসে এলো নূপুরের আওয়াজ। কেউ যেন হাঁটতে শুরু করেছে। ওপরে নরেন আর জবার ঘর থেকে আর্ত চিৎকার ভেসে এলো। তুমি কে? নরেন চিৎকার করতে একটা নারী কণ্ঠ হেসে উঠল। আজ এই বাড়ির বিয়ে, আমি কি না এসে থাকতে পারি? রক্তাক্ত রক্তাক্ত ফুলসজ্জা হবে। আমি এসে গিয়েছি নরেন। আর একটা কর্কশ পুরুষ কণ্ঠ। আমাদের যে আসতেই হতো, আমাদের আসতে হতোই। ওনাকে ছেড়ে দাও। কে তোমরা? ঠিক সেই মুহূর্তেই আলো জ্বলে উঠল দপদপ করে। খুব বিকট মূর্তি দেখে চমকে উঠল নরেন। বুঝলে হে, খাওয়ার পর হুকু নিয়ে বসতে বাইরে কড়া নাড়ার শব্দ পেলাম। ঠাকুরমশাই, বাড়িতে আছেন? এই অবধি বলে ঠাকুরমশাই থেমে গেলেন। তারপর চায়ের কাপে ফের চুমুক দিলেন। আমি আর কিশোরী এই চায়ের কাপের সাথে চালের দেওয়া মুড়ি মাখানো উপভোগ করছিলাম। এখানে আসার আগে শীতের সন্ধেতে জমিয়ে খাওয়ার জন্য খাস্তা কচুরি আর সিঙ্গাড়া এনেছিলাম। চারি মুড়ি মেখেছিল তাই দিয়ে। কিশোরী খেতে খেতে বলল, তারপর? বাইরে বেশ ঘন কুয়াশা। পৌষ মাসের সন্ধে। জানলার বাইরে এত জমাট বাঁধা কুয়াশা যে জানলা আটকে দেওয়া হয়েছে। আমরা সকলেই চাদর মুড়ি দিয়ে আরাম করে বসেছি। মাঝে জ্বলতে থাকা লণ্ঠনটা থেকে মাঝে মধ্যেই কালো এক প্রকার ধোঁয়ার রাশি ঘরের এদিক সেদিকে পুঞ্জীভূত হয়ে উঠছে। ঠাকুরমশাই বলতে শুরু করলেন আবার। ভেতরে এসে ঢুকলেন দুজন লোক। আগে আপনার কথা অনেক জায়গায় শুনেছি, আর গ্রামের এই বিপদের দিনে আপনার কাছে ছুটে আসলাম। আগে আপনাদের পরিচয়? বর্ধমান জেলা থেকে এসেছি। ওখানে মুচকুন্দপুর গ্রামে থাকি। আমি গ্রামের জমিদার নীলমণি ঘোষালের ছোট পুত্র অভিষেক ঘোষাল। বুঝলো। তোমাদের সমস্যার কারণগুলো কি একটু জানতে পারি? আসলে গ্রামে পরপর যে কয়েকটা বিয়ে হবার কথা ছিল, একটাও হয়নি। ঠিক বিয়ের লগ্নে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছে। তারপর বিয়ের পরদিন নবদম্পতির নিজেদের নতুন পথ চলা শুরু করার আগেই ফুলসজ্জার রাতে বীভৎসভাবে মারা পড়ছে। একের পর এক মৃত্যু ঘটছে। কেউ কোথাও ঠিক নেই। কেউ বুঝতে পারছে না এগুলো কেন হচ্ছে। আমি চিন্তান্বিত কণ্ঠে বললাম, কতগুলো মৃত্যু হয়েছে এখনো অবধি? অন্তত 10-12টা হবেই। কাকতালীয় ঘটনা ভেবে অনেকেই এড়িয়ে গিয়েছে কয়েকদিন। তারপর বুঝতে পারল সত্যি এইসব ঘটনা একই সূত্রে গাঁথা। আমি কিছু সিদ্ধান্ত নেবার আগে উনি বললে, আমাদের সঙ্গে গরুর গাড়ি এনেছি, আপনি কি আমাদের সাথে যাবেন? ঠিক আছে, তাহলে তবে আজ রাতটা এখানে কাটান, কাল সকালে না হয়। তাহলে আপনার কথাই হলো। সেদিন রাতে আমার গৃহে আহার আদি শেষ করে অনেকক্ষণ গল্প করল তারা গ্রামের ব্যাপারে। এভাবেই একটা রাত কেটে গেল।
পরদিন খুব সকালে সামান্য কিছু জল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। গরুর গাড়িতে চলতে চলতে কখন যেন চোখটা লেগে গিয়েছিল। গ্রামের প্রান্তে পৌঁছে সেই ভাবটা কেটে গেল। গ্রামের মুখে ঢুকতেই লম্বা একটা তেঁতুল গাছ চোখে পড়ল, যার প্রত্যেকটা ডাল ফাঁকা, কোথাও পাতার ছিটে ফোটা নেই। অজস্র আঁকা বাঁকা ডাল দিয়ে মোটা গুঁড়ির গাছটা দাঁড়িয়ে আছে নির্বিকার। গ্রামের পথে যে যেখানে ছিল হাত জোর করে নমস্কার জানাল। আকাশ হঠাৎ কেমন আধার হয়ে উঠল গ্রামে ঢুকতে না ঢুকতেই, অথচ পৌষ মাসের শীত। একটু আগেও ঘন কুয়াশা ছিল। ছাউনির বাইরে মুখ বের করে আকাশের অবস্থা দেখে অভিষেক বলল, হঠাৎ এমন বাতাসের পরিবর্তন? গরুর গাড়ি জমিদার বাড়িতে ঢুকতে না ঢুকতেই চারপাশ থেকে তুমুল ঝড় শুরু হল। গ্রামে গঞ্জে কেমন হই হট্টগোল শুরু হয়ে গেল। যারা যারা তুলসী তলায় সন্ধে প্রদীপ দিচ্ছিল তারা সকলেই ঘরে চলে এলো। আজকের মতো অনেক বাড়িতেই শাক আর শঙ্খ বাজল না, উলুধ্বনি উঠল না কত তুলসী মঞ্চ থেকে। অতিথিশালায় আমার থাকার ব্যবস্থা ছিল। তারপর হাত মুখ ধুয়ে খাবার ঘরে পৌঁছে গেলাম। আমার সন্ধ্যা আহ্নিক করার জায়গা করে দেওয়াই ছিল। তারপর তিনজন মিলে খেতে বসলাম। ঘিয়ে ভাজা গরম গরম লুচি ছিল, সাথে ফুলকপি আলু দিয়ে কি সুস্বাদু একটা রান্না ছিল। বেগুন, আলু ভাজা, মিষ্টান্ন, সন্দেশ। আহা! খাওয়া শেষ করে আমার ঘরে বিশ্রাম করার জন্য গেলাম। বারবার মনে হচ্ছিল ওই স্তব্ধ আধারে কেউ যেন দাঁড়িয়ে তার কামটের মতো চোখে তাকিয়ে দেখছে, অথচ কাউকে কোথাও দেখতে পেলাম না। ঘরের দরজায় এসে হাত রাখতেই অবাক হলাম। ভেতর থেকে দরজা আটকে দেওয়া। চারপাশে জ্বলতে থাকা লণ্ঠনগুলোর আলো এমন কমে গেল হঠাৎ করে। আকাশ একবার বাজে ফালা ফালা হয়ে গেল। ভেতরে কে আছো বলেই আলতো করে একটা ধাক্কা দিলাম। খুলে গেল। ঘরে যে আলো ছিল সেটা তখন জানালা দিয়ে আসা জোলো বাতাসে নিভতে জ্বলতে শুরু করেছে। গুনগুন করে কেউ যেন গেয়ে উঠল। ঝোড়ো বাতাসে তার গুনগুন ছাড়া আর কিছুই বুঝতে পারলাম না। এই আধারে কে? আরে জবাব দিচ্ছ না কেন? ঠিক এমন সময়ে পায়ে কিছু লাগলো আমার। আমি নিচের দিকে তাকিয়ে চমকে উঠলাম। কি দেখলাম বলো তো? খুব অদ্ভুত কিছু, কিন্তু আমি দু এক পা করে এগিয়ে আসলাম ঘরের দিকে। পায়ের কাছে রক্তের ধারা নেমে এসেছে, কিন্তু এই রক্ত কার? আমার ঘরে তো কেউ ছিল না। হঠাৎ আবারও বাজের আলো জানালা ভেদ করে এসে পড়ল ঘরে। একটা না কি কান্না, ঘরে বেল ফুলের গন্ধ, প্রবল গন্ধ। কড়কড় শব্দ করে আবারও পড়ল বাজ, এবং সেই আলোয় দেখলাম কেউ দাঁড়িয়ে আছে জানালার পাশে। সে জানালার দিকে মুখ করেছিল বলেই আমি তার মুখ দেখতে পেলাম না, কিন্তু দেখলাম লাল চেলি পরনে, মাতাল হাওয়ায় ওড়না উড়ে নেমে এসেছে পিঠে। এক পাশে দৃশ্যমান বেলি ফুলের মালা, হাত দুটো টেবিলে ধরা। বাজের আলো আর নেই। ঘরের ভেতরে টিম টিম করে জ্বলতে থাকা প্রদীপে তাকে অদ্ভুত লাগছিল। আমি চমকে গেলাম। তুমি কে? আর
আমার ঘরেই বা কখন এলে? এই ঝড় জলে বুঝি তোমার বিয়ে? আবার একটা কান্না। আপনারা আপনারা আমার স্বামীকে কেন মারলেন? আজ তো আমাদের সুন্দর সময় কাটানোর কথা ছিল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। কেন মারবো আমি? আমি তো এই গ্রামে নতুন, আমি এখনো কিছুই চিনি না। কোত্থেকে তুমি এসে আমায় এমন কথা বলছো? আপনারা কেন আমার স্বামীকে মেরে ফেললেন? কেন মেরে ফেললেন? আজ তো আমার আমি আরো এগিয়ে যেতে লাগলাম তাকে দেখার জন্য। ঠিক তখনই আমার কাঁধে কেউ হাত রাখলো। ঘরের শেষ আলোটুকু নিভে গেল দপ করে। কে? ঠাকুরমশাই, সেই তো আপনাকে ডাকতে এলাম। ঘুরে দেখি অভিষেক দাঁড়িয়ে আছে, ওর হাতে ধরা একটা লণ্ঠন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাকে ছাড়া ঘরে আর কাউকে দেখতে পেলাম না। অভিষেক হুঁকো নিয়ে এলো। কথায় কথায় জিজ্ঞেস করলাম, অভিষেক, তুমি কোনো অদ্ভুত কিছুর অনুভব করনি গ্রামে? অভিষেক মাথা নিচু করে এক মনে কিছু ভাবতে লাগলো। তারপর বলল, আমার বড় দাদার মৃত্যু। আমি রীতিমতো চমকে উঠলাম। দাদার মৃত্যু? খুব বাজে একটা সময় ছিল আমাদের গ্রামের জন্য, আর তার সূচনা হয়েছিল আমার দাদার মৃত্যু দিয়ে। কুণালদা আর ইরাবতীর বিয়ে। আমার নতুন বৌদির নাম ইরাবতী। দাদার বিয়ের দিন ছিল মাঘের একটা শীতল দিন, কিন্তু হঠাৎ একটা কেমন করে ঝড় শুরু হলো সন্ধ্যার পর থেকে। মাঘ মাসে ঝড়? হ্যাঁ, বিকট কান্না আসছিল বাড়ির পেছনের জঙ্গল থেকে। ভয়ে সবাই ছিটকে গেছিল। দাদা বলল ঝড়ের শব্দে এমন আওয়াজ হচ্ছে, আর কিছুই নয়। ঝড় কমেছিল কিছুটা রাতে, তারপর বরযাত্রী বেরোলো। বৃষ্টি হয়নি, কিন্তু ঝড়ের জন্য রাস্তায় এখানে ওখানে ডালপালা ভেঙে পড়ে আছে। গরুর গাড়ি নিয়ে যাওয়াই খুব চাপের হয়ে উঠেছিল। তারপর বিয়ের আগের মুহূর্তে আমি যখন নতুন বৌঠানের বাড়ির বাইরে এসে দাঁড়ালাম, তখন দেখলাম একটা নারী মূর্তি দাঁড়িয়ে বাড়ির বাইরে। ওখানে কেউ ছিল না তখন। চারপাশে অন্ধকার। পেছনে যেখানে জোনাকি জ্বলছিল, ওই দিক থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। বাড়ির ভেতরে থাকা আশা সানাইয়ের সুরকেও মাঝে মাঝে ওই চিৎকারে ছাপিয়ে যাচ্ছিল। এখানে বিয়ে হচ্ছে, তাই না? ঘোমটার ভেতর থেকে নারী মূর্তি খুব অদ্ভুত কণ্ঠে বলল, হ্যাঁ, এখানে বিয়ে হচ্ছে। আপনি কি নিমন্ত্রিত? নিমন্ত্রণ? আমার আবার নিমন্ত্রণ লাগে নাকি? নিজেদের বিয়েতে নিমন্ত্রণ লাগে? আপনি তাহলে আত্মীয়? মেয়ের কে হন আপনি? আমি কি বলেছি আমি মেয়ের বাড়ির লোক? তাহলে? আমি শুধু একটা বার্তা দিতে এলাম। বার্তা? কিসের বার্তা? এই বিয়ে হবে না। এই বিয়ে সংকটময়। আমি রীতিমতো অবাক হয়ে বললাম, আপনাকে কে বলল? আপনি বুঝি গণনা করেছেন? ঠিক তখনই আমার পেছনে একটা কুকুর এমন বিস্মিত তার স্বরে চিৎকার করল, এই কুকুর সর! বলতে গিয়ে আমি একবার পিছনে ঘুরে তাকালাম। তারপর আবার সামনের দিকে তাকিয়ে দেখি মহিলার হাতটা ধরে আছে একজন অদ্ভুত লোক। তার পরনে ছেঁড়া পোশাক, গায়ের রং বিবর্ণ। এই চল চল এখান থেকে।
সম্পূর্ণ শরীর, লোকটার সাদা গায়ে কাদা মাখা, পেটের দিকে লাল লাল দাগ, রক্তের মতো। আপনার পেটে কি রক্ত? কি হয়েছে আপনার? আমি প্রশ্ন করতেই উনি একবার আমার দিকে তাকালেন, তারপর বৃষ্টি করে হাসি দিয়ে মহিলার হাতটা ধরে চলে গেল। আমার বারবার মনে হচ্ছিল এই হাসিটা আমি আগেও কোথাও শুনেছি, আমার চেনা কোনো হাসি। আমি কোথাও একটা দেখেছি এই হাসি, কিন্তু কার কোনো হদিশ মেলেনি। তারপর বিয়ের দিকে মন দিলাম। বলা ভালো বিয়েতে কোনো সমস্যা হয়নি, তবে অদ্ভুতভাবে বারবার ওদের সাথে আমার দেখা হলো। আমি অবাক হয়ে বললাম, দেখা কাদের সাথে? ওই মহিলা আর পুরুষের সাথে? অভিষেক থেমে গেল। হ্যাঁ, বৌভাতের অনুষ্ঠান তখন শেষ। বেশ রাত। বন্ধুদের সাথে দাদার ঘরটা সাজিয়ে দাদা আর বৌঠানকে ঘরে পাঠানো হয়েছিল। আমি বাড়ির বাইরে পায়চারি করছিলাম। হঠাৎ একটা কণ্ঠ, এই বিয়ে শুভ নয়। শীতের নীরবতা ভেদ করে একটা নারী কণ্ঠ কানে এলো। তাকিয়ে দেখি মৃদু আলোয় দাঁড়িয়ে সেদিনের ওই মহিলা। ঘোমটার কারণে আমি ওর মুখ দেখতে পাইনি, কিন্তু আমি জানি ওটা ওই ছিল। সেই এক কণ্ঠ, এক শাড়ি। এই আপনি কে বলুন তো? বারবার এসে এখানে এমন কথা বলছেন? সেদিন ওখানেও ওইভাবে বলছিলেন। দেখুন, আমার দাদার বিয়ে হয়ে গিয়েছে। কুণালদা আর ইরাবতী আমার বৌদি, একেবারে রাজজটক। রাজ্যটক? পেছনে থেকে সেই পুরুষ মানুষটা এগিয়ে এলো। সেই মলিন বস্ত্র, মলিন শরীর। আমি ভ্রু কুঁচকে বললাম, আপনারা কোথায় থাকেন বলুন তো? লোকটা বলল, আমরা থাকি ওই বনের ভেতরে, মাটির তলায় আমাদের ঘর বানিয়ে দিয়েছে মাটির তলায়। আমি বাজখাই কণ্ঠে বললাম, আপনারা দূর হন, আমার বিরক্ত লাগছে আপনাদের সাথে কথা বলতে। আপনাদের খেয়ে দিয়ে কোনো কাজ না থাকলে অন্য কাউকে এসব গাঁজাখুরি গল্প দিন। মহিলা হাসল। আজ বছর, আজ তো রক্তের বন্যা বইবে, রক্তের বন্যা। আপনারা যান, আপনাদের কথাগুলো শুনতেই আমার বড্ড বিরক্ত লাগছে বলেই আমি সরে আসলাম। তারপর বাড়ির ভেতরে ঢুকে গেলাম। একবার পিছনে ফিরে তাকিয়ে দেখলাম ওখানে আর কেউ নেই। দুটো কুকুর শীতের রাতকে কাঁপিয়ে চিৎকার করে চলেছে। নিজের ঘরে এসে ঘুমালাম। বারবার দুটো ব্যক্তিকে দেখতে পেলাম দুঃস্বপ্নের মতো। কালো অন্ধকারে ওদের কেবল হাত দুটো দেখা যাচ্ছিল। ওই হাতে ধরা দুটো রক্তমাখা ছুরি, চাঁদের আলোয় ঝিকমিক করছে ছুরি দুটো। রক্ত? বারবার আতঙ্কিত কণ্ঠে আমার ঘুম ভেঙে যাচ্ছে। কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না। জানালাগুলো খুলে দিলাম। এমন শীতেও আমি ঘামছি। জানলাগুলো খুলতেই জানালার বাইরে থেকে একটা মিহিন কণ্ঠ ভেসে এলো, যাও গিয়ে দৌড় খুলে দেখো, রক্তের বন্যা, বন্যা, রক্ত।
রক্তের বন্যা। আমি উঠে বললাম, কে কে ওখানে? কোনো সাড়া শব্দ নেই। আমি আর কিছুতেই চুপ করে থাকতে পারছিলাম না। বুকের টিপ টিপ শব্দ বাড়তে লাগলো। বাবা, দাদা, সবাই ওঠো, কুণালদার ঘরে যেতে হবে। আমার চিৎকার শুনে গোটা বাড়ি জেগে উঠল। কাউকে কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারছিলাম না আমি। নবদম্পতিকে এত রাতে জাগানো ঠিক হবে না বলল সবাই। আমি আর কোনো উপায় না পেয়ে সোজা ওর ঘরের দিকে চলে গেলাম। দাদা, দাদা, কুণালদা, চিৎকার করতে করতে ডাকতে গেলাম। তারপর দরজায় হাত দিতে গিয়েই চমকে গেলাম রীতিমতো। কি এমন ঘটতে পারে বলো, যেটা দেখে আমার এমন অবাক হওয়ার জোগাড় হয়েছিল। ভাই, এই ভাই, এই বলি বাড়িতে আওয়াজ কিসের এত চেল্লানোর আওয়াজ কেন শুনতে পাচ্ছি? আমি দেখলাম কুণালদা আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরে খুব মৃদু আলো জ্বলছে। বৌদি হয়তো দূরে কোথাও বসে আছে লজ্জায়, কাজেই আমি তাকে দেখতে পাইনি। আমার নিজেরও লজ্জা লাগছে এই সময় এখানে আসতে। পিছনে লোকজন দাঁড়িয়েছিল। ওরা আমার নামে কিছু বলার আগেই আমি বললাম, আরে না, বাড়ির ভেতর থেকে একটা আওয়াজ শুনে আমি সবাইকে যাচাই করতে বেরিয়েছি। সবাই ঠিক আছে কিনা দেখার জন্য। ক্ষমা করে দিও দাদা। আরে বাবা, আমার ঘরে না এলে বুঝতাম যে আমার প্রতি তোর কোনো টানই নেই, তাই আমাকে যাচাই না করে নিশ্চিন্তে তুই থেকে গেছিস। আসছি দাদা, হতে পারে আমি দুঃস্বপ্ন দেখেছি। আবার যখন ঘুমোতে এলাম, মনে মনে ঠিক করলাম, আর যাই আসুক না কেন, স্বপ্নে বা দুঃস্বপ্নে আমি কিছুতেই উত্তেজিত হব না। হতে পারে এসব অদ্ভুত ঘটনা আমার মাত্রাতিরিক্ত চিন্তা ভাবনার মূল। ঠিক এমন সময়ে ঘরের ভেতরে আবহাওয়া কেমন বদলে গেল। কেমন একটা শীতল বাতাসে ভরে গেল ঘর। একটা মিহি হাসি। কি হলো, এত নিশ্চিন্তে ঘুম? একটা কর্কশ কণ্ঠস্বর। আমি জানি এই সবটাই আমার মনের ভুল, তাই আমি পাশ ফিরে ঘুমালাম। আর আমার শরীরের সাথে স্পর্শ হলো অন্য কোনো শরীরের। বড্ড শীতল শরীর। ঘরের আলোটুকু দপ করে নিভে গেল। আমার হৃদস্পন্দন থেমে গেল যেন। কে কে গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছি না। আর দেখবে না কি তোমার প্রিয় কুণালদার নতুন বৌদিকে? আমি সরে আসলাম। এই সবটাই আমার মনের ভ্রম। আমি আর ভ্রমিত হব না বলেই হর হর মহাদেব উচ্চারণ করতে লাগলাম। আলো জ্বালিয়ে দিলাম। বাতাস থেমে গিয়েছে। শীতকালের রাত কাঁপিয়ে কুকুর ডেকে উঠল দুবার। ঘরে কেউ নেই। আরে কুণাল, কুণাল, দরজা খোলো। কি গো কুণাল, শুনতে পাচ্ছ? নতুন বউ, আরে ও নতুন বউ, তুমি জেগে আছো? লম্বা বারান্দার মাঝামাঝি জায়গায়, অর্থাৎ কুণালের ঘরের সামনে একটা মাঝারি মাপের জনতা জড়ো হয়ে উঠেছে। এই আওয়াজে ঘুমটা ভেঙে গেল আমার। আর মোড়া ভাঙতে ভাঙতে কানে আসছিল এক একজনের এক এক রকম চিৎকার। কি হলো? দাদার ঘরের সামনে থেকেই মনে হচ্ছে এমন চিৎকার আসছে। ঘরের সামনে এসেই আমার পা থমকে গেল। শেষ রাতের স্বপ্নটা আমার চোখের সামনে ভেসে উঠল। ভাই, ভাই, আমার আমার খুব কষ্ট হচ্ছে রে। আমাকে তো বাঁচা। কুণালদার কণ্ঠ শুনে
আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। অন্ধকারে কেউ যেন চিৎকার করছে। আমি ডাকতে লাগলাম, দাদা, কুণাল দা। আমি চিৎকার করতেই কি একটা স্রোত আমার গায়ে এসে পড়ল। স্বল্প আলোয় দেখলাম রক্ত। এগুলো রক্ত? রক্ত কেন আমার গায়ে? কার রক্ত? কুণাল দা। রক্তে ভিজে গেছি আমি। তারপর হঠাৎ দেখলাম বীভৎস ভয়ঙ্কর স্বরে কান্না, গোগানোর শব্দ। সামনে তাকিয়ে দেখি সাদা কাপড়ে ঢাকা দুটো দেহ, তাকে ঘিরে কাঁদছে কতজন। আমি আলু থালু হয়ে এগিয়ে হেঁটে যেতে লাগলাম সেদিকে। সবাই আমায় ফাঁকা হয়ে জায়গা করে দিতে লাগলো। কে মারা গেছে? সবাই কাঁদছো কেন এভাবে? বলেই বসলাম। সেই একটা মৃতদেহের মুখের কাপড় সরাতে চিৎকার করে উঠলাম, বৌদি! বৌদির পরনে বিয়ের সাজগোজ, সারা শরীর জুড়ে টকটকে রক্ত। তারপর আর একটা মৃতদেহের মুখের কাপড় সরাতেই আঁতকে উঠলাম, কুণাল দা! ব্যাস, স্বপ্নটাই যেন সত্যি হয়ে গেল। আমার সামনে কুণালদা আর বৌদির মৃতদেহ শুয়ে আছে, আর তাদের শরীর রক্তে ভেজা। তারপর দুদিন আমি ঘর থেকে বেরোতে পারিনি। কেমন একটা ভয় আমায় আষ্টে পিষ্টে চেপে ধরছিল। স্বপ্নগুলো কেমন আমায় চেপে ধরছিল। কে আমায় ইঙ্গিত দিচ্ছিল বারবার। আসলে আমার কাছে এমন কোনো প্রমাণ ছিল না যে আমি সবটা প্রমাণ করতে পারি। দাদার কান্নাগুলো আমার কানে বাজত। আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। আমার খুব কষ্ট। যখন দাদার মৃত্যু হলো তখন আমি তাকে বাঁচাতে পারিনি। আর যখন গেছিলাম তখন দাদার কিছুই হয়নি। দুটো প্রাণ আমি হয়তো চাইলেই বাঁচাতে পারতাম। অভিষেকের কথাগুলো শুনে অনেকক্ষণ ভাবছিলাম সেদিন, কেউ যদি এই পরিবারের ক্ষতি চায় তবে সে অভিষেকের সামনেই কেন বারবার আসছিল? আর অভিষেক দুজনকে দেখেছিল, এই দুজন কারা? পরদিন সকালে ঘুম থেকে উঠে অভিষেকের সাথে অনেকটা ঘুরেছি গ্রামের এদিক সেদিকে। আচ্ছা অভিষেক, এই গ্রামে এত বেশি অবিবাহিত কুমারী মেয়ে? গ্রামের বয়স্ক কুমারী মেয়েদের দেখে এটাই স্বপ্ন এসেছিল আমার মনে। আসলে ঠাকুরমশাই, এমন সব ঘটনা ঘটেছে গ্রামে, তারপর কেউ আর সাহস পায় না বিয়ে করতে। শুধু কি মেয়েরাই নাকি, ছেলেরাও তাই। বয়স বেড়ে যাচ্ছে সবার। অভিষেক হঠাৎ সামনের নদীর দিকে এগোলো। আমি একটু জল দিয়ে আসছি চোখে মুখে, আপনি দাঁড়ান। শালবনের মাঝে সরু পথ। সকালের সূর্যের আলো তখনও এখানে ঠিক মতো পড়েনি। পথের উপর শুকনো পাতায় খস খস শব্দ করতে করতে কেউ যেন আসছিল। তার পায়ের ঝুনঝুন শব্দটা পাখির কল কল ধ্বনিকে ছাপিয়ে গেল। সামনের দিকে তাকিয়ে বিস্মিত হলাম বইকি। দেখলাম দাঁড়িয়ে আছে একটা মানুষ। তার শরীরে শতচ্ছিন্ন পোশাক, মুখে লম্বা দাড়ি চুল, পাগলের মতো দেখতে। ফ্যাকাশে কণ্ঠে বলল, ও আপনার অপেক্ষা করছে। হ্যাঁ, ও আপনার অপেক্ষা করছে। কে অপেক্ষা করছে? কোথায়? সে মূর্তির ন্যায় এগিয়ে হেঁটে যেতে লাগলো সামনের দিকে। এখানে গাছপালা আরো ঘন। কুয়াশার মোড়া জঙ্গল থেকে লম্বা সুরে শিয়ালির চিৎকার ভেসে আসছিল।
সামনের একটা জায়গায় বড় লোহার ফটক বলেই মনে হলো, যেটার উপর অজস্র পরজীবী উদ্ভিদের সমাহার, ডালপালা ছড়িয়ে আছে কত, লতা এই জাতীয়। এখানে এটা কি? সে আমার কোনো উত্তর না দিয়ে হেঁটে গেল ফটকের ভাঙা অংশ দিয়ে। আমিও তাকে অনুসরণ করছি। এমন সময় হঠাৎ সামনের আধারের দিকে তাকিয়ে কিছু একটা ঠাহর করতে পারলাম। চারপাশ নির্জন, চারপাশ বিদীর্ণ করে একটা সাদা বিড়াল চিৎকার করে উঠল। সেই পাগল গোছের লোকটা হাসতে হাসতে ওকে কোলে তুলে নিল। আরে মতি, মানুষ খাবি বুঝি? মানুষ খাবি, মানুষ খাবি। একটা নুপুরের শব্দে এবার চকিত হলাম। সামনের ধুলো বালির উপরে কিছু একটা নড়ছে। এগিয়ে গেলাম। হ্যাঁ, দুটো নুপুর পরা পা বালির উপরে কাঁপছে। ভালো করে দেখে বুঝলাম কোনো একটা নারী বালির ওপরে এক পাশে হয়ে শুয়ে আছে। তার পরনে লাল চেলি, গলায় হাতে অজস্র অলংকার। শান্তি, এই শ্মশানের মাটিতে কি শান্তি! কেমন নেশাতুর কণ্ঠে মেয়েটি বলছে আর দুই হাত পা দুলছে। ও কে? কথাটা জিজ্ঞেস করতে পেছনে ঘুরতেই দেখি পিছনে লোকটা নেই। অনেক দূরে নিস্তব্ধ জঙ্গল থেকে বেড়ালের মৃদু ডাক আসলো। এমন সময় আমার কাঁধে হাত। কে? ঠাকুরমশাই, আপনি এখানে? ও অভিষেক, তুমি? দেখো তো ওকে। জঙ্গলে অনেকগুলো পাখি একসাথে কিচমিচ করে উঠল। অভিষেক আমার আঙুলের অনুসরণ করে বলল, কোথাও কেউ নেই তো? সত্যি কেউ ছিল না। অভিষেক আমার হাতটা টেনে টেনে বাইরে নিয়ে এলো। এখানে কেউ যায় না, এটা অনেক আগে শ্মশান। আমাদের ছোটবেলায় এখানে মরা পড়ানো হতো। তারপর একবার কিছু একটা ঘটনা ঘটেছে, তারপর থেকেই বন্ধ। তুমি কি কোনো বিড়ালের শব্দ শুনতে পেয়েছিলে? না ঠাকুরমশাই, আসলে এখানে অনেক অদ্ভুত কিছুই শোনা যায়, দেখা যায়। আপনি চলুন, ফিরে যাই। জমিদার মশাই আমার সাথে সকালের খাবার খেতে বসলেন। ঠাকুরমশাই, আপনাকে কিন্তু একটা কথা দিতে হবে। হ্যাঁ, কি কথা জমিদার মশাই? আপনাকে হয়তো কেউ জানিয়ে থাকবে, কিন্তু কি জানাবে? আসলে আর 7 দিন পরে আমার মেজ ছেলে অর্থাৎ মেঘরাজের বিয়ে। গ্রামে এত মৃত্যুর পরে আমার ছেলের আর বিয়ের সাহস ছিল না। তবে আপনার কথা শুনেই উনি রাজি হয়েছেন। ওর বিশ্বাস আপনি থাকলে কোনো ভয় নেই। আমরা সকলেই এটাই বিশ্বাস করি। মেঘরাজ কোথায়? আমি তার সাথে একবার দেখা করতে চাই। ও আসলে আমার খুড়তো দাদার বাড়ি গিয়েছে। আপনারা আসার আগেই বেরিয়ে গিয়েছে। ও জানতো আপনি আসবেন। বিয়ের আগেই আমার উত্তর খুঁজতে হবে, নির্মূল করতে হবে এই সমস্ত সমস্যার। জানতে হবে ঠিক কেন হচ্ছে এই সব। তারপর আমি জমিদার বাড়িকে সাহস দিতে পারবো। লোকগুলো আশায় আছে আমার জন্য। দুপুরবেলা নিজের ঘরে পুরনো পুঁথিপত্র ঘাঁটতে ব্যস্ত ছিলাম। হঠাৎ দরজাটা পেছন থেকে কর কর করে খুলতে লাগলো। কেউ জানো খুব সন্তর্পণে দরজা খুলছে। চারপাশে খুব সতর্ক দৃষ্টি দিয়ে কেউ যেন এই ঘরে আসতে চাইছে। কে ওখানে? ঠাকুরমশাই, আমি। একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে দরজায়।
আমি নির্ভয় দিলাম। আসুন আসুন, ভেতরে আসুন। লোকটা ভেতরে আসতে আসতে দরজা আটকে দিল। আমি জগদীশ। আসলে আপনাকে আমার কিছু বলার আছে, খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে বলতে পারেন। সে চারপাশে তাকিয়ে বলল, না, বলতে পারবো না। সন্ধ্যার সময় গ্রামের শেষে বড় শিমুল গাছটার তলায় আমি আসবো। এখন আসছি। আপনি আসলে খুব সাহায্য হয়। চলে গেল লোকটা। আর কিছু জিজ্ঞাসা করার মতো সুযোগ দিল না। মেঘরাজের সাথে দেখা হলো বিকেলে। বেশ সুদর্শন যুবক, একটা আভিজাত্য ভাব আছে ওর পোশাকে। গলায় মোটা সোনার হার, ধবধবে দামি পাঞ্জাবির ওপর ছড়িয়ে রাখা, হাতে মোটা সোনার বালার সাথে 5 আঙুলে 5টা বিভিন্ন রকমের পাথরের আংটি। পায়ের ওপর পা তুলে হেলান দিয়ে বসল সে। জানেন তো ঠাকুরমশাই, অনেক টাকা নষ্ট করেছি, কিন্তু কেউ কোনো সুরাহা করতে পারেনি। কত কবরেজ তান্ত্রিক টাকার বস্তা দিয়েছি, আমাদের তো টাকার ওপর এত মায়া নেই। 2 হাতে কত ভিখারি লোককে দান করেছে, এটাই সুযোগ নিয়েছে কত তান্ত্রিক। যাকে আমি শুনলাম অনেক ভালো নামডাক করেছেন। অহংকারী লোকজনের এই দাম্ভিক কণ্ঠস্বর আমার মোটেই পছন্দ নয়, আর আমার ইচ্ছেও হলো না এমন কারোর কাছে নিজের পরিচয় দিতে। মৃদু হেসে বললাম, পথের ধকলে আপনি ক্লান্ত, বিশ্রাম করুন। আমি উঠতে চাইলেই সে থামিয়ে দিয়ে বলল, আরে শুনুন শুনুন। হ্যাঁ বলুন। আমি হাসিটা ঠোঁটের মাথায় রেখে উত্তর করলাম। সে সামনে ঝুঁকে বলল, আপনার কোনো চিন্তা নেই, যত টাকা চাই আমি দেব, তবু কাজটা ঠিক মতো করুন। আপনারাও তো 2 টাকার জন্য এইসব করেন। আমি এত পরিমাণ টাকা দেব যে আর কোনো কিছুর কষ্ট আপনাকে করতে হবে না। আর আমার বিশ্বাস আপনি পারবেন। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ঠিক তখনই কেউ যেন আমার পেছনে এসে দাঁড়ালো। দেখলাম অভিষেক। ও সামনে গিয়ে দাদার কাছে দাঁড়ালো। দাদা, তুমি কার সাথে কিভাবে কথা বলছো? ওনার বিদ্যেকে বারবার টাকার কাছে ছোট কেন করছো? আমি চাই না উনি কোনোভাবে আমাদের বাড়িতে অসম্মানিত হোক। ওনাকে আমি নিয়ে এসেছি। মেঘরাজ ভাইকে কিছু বলার আগেই অভিষেক আমার দিকে তাকালো হাত জোর করে। আপনি কিছু মনে নেবেন না ঠাকুরমশাই, যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছেন আপনার ঘরের বারান্দায় বসে। বিকেল হতে হতে মনে পড়ল একজন আমায় দেখা করতে বলেছে। সেই অচেনা লোকটা শিমুল গাছের তলায় আমাকে তো যেতে বলেছিল। সন্ধ্যা হতে না হতেই চারপাশের পরিবেশ কেমন অন্যরকম শীতল হতে শুরু করেছিল। কোনো ঝোপের ভেতর থেকে মাঝে মধ্যেই কর্কশ কণ্ঠে ডেকে উঠছে পেঁচা। আমি যখন হাঁটছিলাম কেবল আমার পায়ের শব্দই হচ্ছিল। চারপাশের সমস্ত লোকালয় এতটাই নীরব। তারপর আবার জঙ্গলের পথ। ততক্ষণে আকাশে একটা মাত্র জল জলে তারা মিটমিট করতে শুরু করেছে। অর্ধেক চাঁদরা মেঘের ঘন ঘটা ছাড়িয়ে শূন্য আকাশে দণ্ডায়মান। কিছুটা ফাঁকা জায়গার পর একটা লম্বা শিমুল গাছ, তার নিচে অজস্র কাঁটা গাছ। এখানেই তো লোকটার আসার কথা, কিন্তু এখনো তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি লোকটা আসেনি? ঠাকুরমশাই, 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 আমাকে বাঁচান! একটা চিৎকার ভেসে এলো শিমুল গাছের ওই দিকের জঙ্গল থেকে।
তবে তার চিৎকারটা আসছিল এমন ভাবে যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে কোথাও। কেমন চাপা একটা কণ্ঠ। ধীরে ধীরে চিৎকারের সুর ক্রমশ দূরের দিকে যাচ্ছে। আমি শুকনো পাতার ওপর খসখস শব্দ করে দৌড় দিলাম। একটা শেয়াল দাঁড়িয়ে পিট পিট করে তাকিয়ে আছে আমার দিকে। আমি নিজের হাঁসফাঁস করা নিঃশ্বাস বাদে আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। কোথায় গেল কোথায় গেল? আমার তো মনে হচ্ছিল দুপুরে সেই লোকটাই ছিল। অনেক দূর যাবার পরেও আর কাউকে দেখতে না পেয়ে আমি আগের জায়গায় চলে এলাম। শিমুল তলায় আসতেই চোখ দুটো গোল গোল হয়ে গেল আমার। এমন একটা দৃশ্য দেখব ভাবতেই পারিনি। দেখলাম একটা মানুষ ঝুলে আছে গাছের ডালে। লোকজন চলে এলো খুব তাড়াতাড়ি। একটা লোক গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল শিমুল গাছের একটু হেলানো ডালে। সবাই বলা বলি করছিল, আমি তার মুখটা দেখার জন্য এগিয়ে গেলাম। আমি বিশ্বাস করি না এটা আত্মহত্যা, কারণ আমি যখন ছিলাম এখানে তখন কেউ ছিল না। একটা চিৎকার শুনে এগিয়ে গিয়েছিলাম, তারপরই এমন একটা ঘটনা। এই এতটুকু মুহূর্তে কিভাবে এমন একটা ঘটনা ঘটে যেতে পারে? কিশোরী বলল, এমনটা আবার হয় নাকি ঠাকুরমশাই? আপনি আগে নিশ্চয়ই খেয়াল করেননি, ফিরে আসার পরে ওই আপনার নজরে এসেছিল, এটাই হবে হয়তো। সেটা কোনো মতে পারে না হে, কারণ লোকটার বরণে ধপধপে সাদা ধুতি ছিল। আবঝা আধার হোক বা ঘুটঘুটে আধার, সেটা আমি স্পষ্ট দেখতে পেতাম। সেই লোকটার নামানোর পর দেখা গেল সেটা আর কেউ নয়, আমায় যে লোকটি কিছু বলতে চেয়েছিল সেই লোকটি। তার চোখ দুটো গোল গোল হয়ে বেরিয়েছিল, জিভ নেমে এসেছে মুখের বাইরে, গলার জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়েছে মাটি অবধি, আর তার সাদা ধুতি টকটকে লাল। এই লোকটা আমায় কি এমন বলতে চেয়েছিল যে সেটার জন্য তাকে প্রাণ দিতে হলো? সে অশরীরীর খবর কি কোনোভাবে এই লোকটা জানতো? তাই তাকে প্রাণ দিতে হলো ওই অশরীরীর হাতে। তবে মৃতদেহ নিয়ে আসার পর আমি আবার একই জায়গায় গিয়েছিলাম পরদিন সকালে। চারিদিক ঘেঁটে দেখতে লাগলাম কিছু যদি খুঁজে পাই। তবে একটা জায়গায় অনেকটা টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার দাগ পেলাম। মাটি আর ঘাসের উপর দিয়ে দাগ পড়ে গিয়েছে, হেলে গিয়েছে ঘাস জঙ্গল। কিঞ্চিত দূরে ছোট্ট নালা, তার পারে কাদার উপর কতগুলো পায়ের দাগ। তবে দুটো মানুষ ছিল তা নিশ্চিত, কারণ যতগুলো পায়ের দাগ আছে তার মধ্যে দু রকমের পায়ের দাগই মেলাতে পারছিলাম। একটা জোড়া পা একটু ছোট রকমের, আরেকজনের পা একটু বড় রকমের। এত বড় পা খুব কম জনের হয়। কিছু একটা দেখে ঘাসের উপর ঝুঁকে বসলাম। একটা ছেঁড়া ধুতির অংশ, সেটা সযত্নে তুলে নিলাম। আমার মনের ভেতর যে সন্দেহটা ঘুরছে, হতে পারে সেটার কুল কিনারা আমি এটা দিয়েই পাবো। সেদিন রাতের দিকে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম বিছানায়। একটা অশুভ শক্তির উপস্থিতি অনুভব করতে পারছি, কিন্তু কেন? এই বাড়িতে কি কোনো বিপদ আছে আজকে? দরজার দিকে এগিয়ে গেলাম দরজা খোলার জন্য, আর তখনই আমার দরজায় খটখট করার শব্দ। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দরজা খুলুন ঠাকুরমশাই।
দরজা খুলেই দেখি সামনে মেঘরাজ দাঁড়িয়ে আছে, আর ও খুব কাঁপছে। দরজা আটকে দিয়ে আমি ওকে বিছানায় বসিয়ে দিলাম। বলুন, এমন ভয় পেয়ে আছেন কেন? সে প্রথমে অনেকটা জল পান করল, তারপর ক্লান্ত কণ্ঠে বলল, আমি একটা অনেক বাজে দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম যে কেউ আমার দরজায় কড়া নাড়ল। আমি খুলে দিয়ে দেখি দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা বিকট চেহারার মেয়ে। ওর লম্বা চুলগুলো বাতাসে ভাসছে। ফ্যাকাশে কণ্ঠে বললাম, কে, কাকে চাই? সে কেমন ভয়ঙ্কর হেসে বলল, তোকে তোকে চাই মেঘরাজ, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। বলেই ও আমার গলায় হাত চেপে ধরল। আমি নিঃশ্বাস আটকে যাওয়ার মতো যন্ত্রণা নিয়ে ঘুম ভেঙে বসলাম। আর ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা খুলতেই দেখি বাইরে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে, আর তারও মাথার লম্বা চুল অন্ধকার বাতাসে ভাসছে। আমি ওকে ওর ঘরে নিয়ে এলাম। তারপর গোটা ঘরটা একটা সুরক্ষা বন্ধনী দিয়ে সুরক্ষিত করে নিলাম। আপনি ঘুমুন, আর কোনো ভয় নেই। ততক্ষণে রাত গভীর হয়েছে, গোটা গ্রাম ঘুমিয়ে আছে। সন্তর্পণে বাইরে বেরিয়ে আসতেই মনে হলো বাগানের মাঝে কামিনী ফুলের গাছের তলায় কুয়াশার সাদা চাদরের মধ্যে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলাম। তারপর চোখ মেলে তাকাতেই দেখি কোথাও আর কিছুই নেই, কেবল একটা কামিনী গাছের ডাল ভেঙে পড়ল। সেই সাথে কামিনী ফুলের গন্ধটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। আমি চারপাশে ঘুরতে ঘুরতে মন্ত্রপুত ছাই বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে লাগলাম। তুই যেই হোস না কেন, এবার বাড়ির সীমানায় প্রবেশ করে দেখা। বাইরে বাতাস শুরু হলো হঠাৎ। নিজের ঘরে ঢুকতেই বিছানায় কিছু একটা দেখে চমকে উঠলাম। এবার দেখলাম বিছানার উপর একটা মরা পাখি। এটা এখানে কেন? এগিয়ে যেতেই পিছনের দিক থেকে ভয়ঙ্কর হাসি শুনতে পেলাম। মৃত্যু, একটার পর একটা মৃত্যু হবে। আমিও কমণ্ডলু থেকে জল নিয়ে মন্ত্র পড়তে পড়তে ওই দিকে ছিটিয়ে দিলাম। চন্ডবিন্দায় চন্ডবিন্দায় ডংডবিন্দায় ওং ওং ঝন্ডবিন্ডকন্ডসন্ড ওং গরং গরং গিরে স্বাহা। সেই অট্ট হাসি আর্তনাদে পরিণত হয়ে চলে গেল কোথাও। বাড়িটা এবার বিপদে আছে, এটা আগে সুরক্ষিত করতে হবে। যেহেতু এখন এই বাড়িতেই বিয়ে, কাজেই এই বাড়িতে এখন বেশি আক্রমণ হবে। রাতে হঠাৎ মনে হলো যেন ঝড় শুরু হয়েছে। জানালা খোলাই ছিল, আটকে দেওয়ার জন্য উঠলাম। তখনই মনে হলো কেউ যেন বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আর্তনাদ করছে। দরজা খুলে বাইরে এলাম। বাইরে চাঁদের আলো পড়েছে, তবে ফ্যাকাশে কালো মেঘ বলে সেই আলো বিবর্ণ। বাতাসের দাপট তখন ভালোই, জঙ্গলে ডালপালা কড়কড় শব্দ তুলছে। ফটকের বাইরে থেকে এই আর্তনাদ আসছে বলে মনে হচ্ছে। লণ্ঠন নিয়ে একবার যেতে হবে। বলতে বলতে কণ্ঠ আনতে গেলাম, অমনি সেটা বাতাসের দাপটে নিভে গেল। তা এমনই এগিয়ে যেতে লাগলাম। ফটক পেরিয়ে এলাম। কে তুমি? এই ঝড়ের রাতে এখানে কেন? না না ঠাকুরমশাই, এই বাড়িতে বিয়ে হতে পারে না।
বিয়ে হতে পারে না। বলে এই ঘুরে দাঁড়ালো মেঘরাজ। আপনি মেঘরাজ? কিন্তু কেন এই ঝড়ের রাতে এখানে দাঁড়িয়ে? হঠাৎ আকাশে বাজ পড়ল। চারপাশ অন্ধকার, ভালো করে দেখা গেল না ওকে, কেবল আধারে ওর কথাগুলো শুনতে পেলাম। আমি বিয়ে করলে আমাকেও বিয়ের রাতে মরে যেতে হবে। আপনি ভাববেন না মেঘরাজ, বিয়ের রাত্রে আমি থাকবো, কিচ্ছু হতে দেব না, কথা দিচ্ছি আপনাকে। দেখলেন তো ওই লোকটার কিভাবে মৃত্যু হলো। এই কামটা শেষ হয়ে যাবে ঠাকুরমশাই। হঠাৎ বাজের আলোয় আমি মেঘরাজের পায়ের দিকে লক্ষ্য করলাম, আর তখনই চমকে উঠলাম। তার পা মাটি স্পর্শ করেনি, অমনি দাঁড়িয়ে আছে। আমি হতভম্ব হয়ে গেলাম। সে তখনও কাঁদতে কাঁদতে বলছে, আমার দাদার মৃত্যু হয়েছে, বৌদিরও মৃত্যু হয়েছে। আমি জানি এভাবে আমারও মৃত্যু হবে, আর এই মৃত্যু কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি তার কাঁধে হাত রাখতেই সে থেমে গেল, গোল গোল চোখে ফিরে তাকালো আমার দিকে। পরিবেশও কেমন যেন শান্ত হয়ে গেল। মুখটা ঘুরলো আমার দিকে, চোখ দুটো দিয়ে যেন শূন্যের অলকা বেরিয়ে আসছে, মুখে ভয়ঙ্কর শব্দ। ঘুরে তাকাতেই মুখটা কেমন পরিবর্তন হতে লাগলো। তবে যা করার আমি স্পর্শ করতেই করে ফেলেছি। ওর শরীরে জ্বালা পোড়া হচ্ছে, ওর মুখের ভঙ্গি দেখেই তা বোঝা যাচ্ছে। এবার আমি ওকে বন্দি করব, নিঃশেষ করে দেব। তুই সেই অশুভ শক্তি? তবে তুই হয়তো ভুলে গিয়েছিস যে অশুভ শক্তির বিনাশের জন্য যুগের পর যুগ শুভ শক্তিও তৈরি থাকে। সে যন্ত্রণায় কিঞ্চিৎ ছটপট করল। মেঘরাজের মুখের আদল আর নেই, কেমন বিভৎস একটা মূর্তি, ধূসর বর্ণের অবয়ব, তাতে ফাটল ধরার মতো অসংখ্য দাগ। ছেড়ে দে, ছেড়ে দে, নইলে কিন্তু প্রত্যেকটা মানুষের বিনাশ হবে। ছেড়ে দে আমায়। আমি ছেড়ে দেব না, তুই পারলে চেষ্টা কর। আমি তাকে ধরেই আছি, আর সে সমস্ত শক্তি দিয়ে আমাকে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু ও আমার বাঁধর তখনও খুলতে পারেনি। আমি সেই কঠিন দুর্বিষহ বন্ধন দেবার জন্য শেষ মন্ত্র উচ্চারণ করছি। অন্যদিকে প্রাণপণে তাকে ধরে আছি, তার গর্জনে জায়গাটা তোলপাড় করছে। আমি শেষ মন্ত্রোচ্চারণ করে তার দিকে ফুঁ দেব, ঠিক এমন সময় একটা সুবিশাল শক্তি আমায় আঘাত করল। আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম ঝোপের ওপর। মুহূর্তে ঝড়ের তাণ্ডব থেমে গেল। উঠতেই দেখলাম জমিদার বাড়ির সকলেই প্রায় চলে এসেছে। আমার চিৎকার শুনে আর কেউ ঘরে ছিল না। হঠাৎ আমার আওয়াজ পেতেই সবাই ছুটে এসেছে। তারপর বাড়ির ভেতরে নিয়ে গিয়ে সেবা করতে লাগলো। চোট ভালোই পেয়েছিলাম বই কি। তবে একটা জিনিস আমাকে ভাবিয়ে তুলেছিল। একটা কালো ছায়া নয়, দুটো। তাই একজনকে ধরার সময় আর একজন আমায় আঘাত করেছিল, কিন্তু দুজন কিভাবে এলো? তবে তো খুব ভয়ঙ্কর হবে এই লড়াই। তবে শুধু এটাই আমাকে ভাবিয়ে দিচ্ছিল না, আমি আরও একটা জিনিস নিয়ে ভাবছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম ওটা কোনো মানুষের কাজ। আমি তার মৃতদেহ পরীক্ষা করেছি, আমি ওর সমস্ত আঘাতে পর্যবেক্ষণ করেছি। ওই আঘাত কোনো অশরীরীর নয়, একটা মানুষের। কিন্তু কে করলো এই খুন, আর কেনই বা করলো? পুকুর ঘাটে এসে দাঁড়ালাম অভিষেকের সাথে। ও বলল, দেখুন ঠাকুরমশাই, পুকুরের অবস্থা,
ছুটে এসে দেখলাম লোকজন ভর্তি জমিদার বাড়ির পুকুরে। কাছে আসতেই দু একজন সরে গেল আমার রাস্তা থেকে। অনেকগুলো মাছ ভাসছে জলে, মৃত মাছ। অভিষেক, এক রাতে এতগুলো মাছের মৃত্যু, এতে অবশ্যই কোনো অশুভ সংকেত আছে। তবে তুমি ভেবো না, আমি পরিস্থিতি একদম ঠিক সামলে নেব। একটু সময় অবশ্যই লাগবে। তার উপর ওই লোকটার সম্বন্ধে কিছুটা জানতে পেরেছি আমি। মৃত লোকটার নাম জগদীশ। উনি ওই গ্রামে অনেক দিনই আছেন। তবে আর একটা কথা, সেদিন যে শ্মশানে আমি এমন সব দৃশ্য দেখেছি, ওই শ্মশানে লোকটা মরা পোড়াতো এক সময়। তার বাবাও এক সময় তাই করতেন। বাবার হাত ধরেই তার মরা পোড়ানো। ধরতে গেলে সে ডোম ছিল। যদিও এখন আর ওই কাজ করে না, তবুও লোকালয়ে খুব কম যাতায়াত করে। সামনে দিয়ে মেঘরাজ মন খারাপ করে বাড়ির দিকে যেতে লাগলো। একটার পর একটা অঘটন ঘটছে, না জানি আর কবে ঠিক হবে সব কিছু। সামনের কাদামাটি পার হয়ে যেতে লাগলো ও খালি পায়ে। আর মনে চোখটা এদিক সেদিক করতে হঠাৎ চোখটা আটকে গেল ওর পায়ের ছাপের দিকে। পরপর চলে গিয়েছে পুকুর পাড়ের কাদামাটি পার করে। ভালো করে ওই পায়ের ছাপ দেখতে লাগলাম। সবকিছুই কেমন তালগোল পাকিয়ে যেতে লাগলো। কিসের সাথে কি যেন এলোমেলো হয়ে যেতে লাগলো। এত বড় পায়ের ছাপ আমি এর আগেও কোথাও দেখেছি। হ্যাঁ, সেটাই মেলাতে লাগলাম। অভিষেক আর আমি বিকেলে ঘুরতে লাগলাম এদিক সেদিক করে। ঘুরতে ঘুরতে একটা জায়গায় বসলাম। আচ্ছা অভিষেক, তোমাদের বাড়ির ধুতিগুলি বেশ সুন্দর। তোমরা সবাই যে ধুতিগুলি ব্যবহার করো, এগুলো মনে হয় বেশ ভালো গুণ সম্পন্ন। ও মৃদু হেসে বলল, হ্যাঁ, বাবার দাদার ধুতিগুলো বেশি ভালো। আমি সবসময় সাধারণ পরতে ভালোবাসি, কিন্তু দাদার বাবার ধুতি সবচাইতে দামি। মুর্শিদাবাদী ধুতি ব্যবহার করেন, আমিও ব্যবহার করি, তবে সেটা কোনো অনুষ্ঠানে বা বাইরে বেরোলে। কিন্তু বাবা দাদা সবসময় এগুলোই ব্যবহার করেন। বাড়িতেও এগুলো পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেন বলুন তো? আচ্ছা, আপনার জন্য কয়েকটা আনিয়ে নেব। না না, সেই জন্য নয়, আসলে জানতে চাইছিলাম। বেশ সুন্দর লাগছিল বলেই জানতে চাইলাম। বিকেল নাগাদ কোথাও একটা বেরিয়ে গেল মেঘরাজ। আমি জিজ্ঞেস করতেই সে বলল, আগে বিয়ের কিছু নিমন্ত্রণ এখনো বাকি আছে। নিজের আত্মীয়দের নিজেই নিমন্ত্রণ করব। সেজন্য আজ পাশের দুটো গ্রাম পর বিল্লগ্রামে যাব। হ্যাঁ, কিন্তু সাবধানে। শুনুন, এই সুতো হাতে পরে দেবেন। হ্যাঁ, এটা মা তারার আশীর্বাদ। উনি হাতে পড়ে নিলেন। জয় মা তারা। অভিষেক আমার ঘরে আসলো যখন, তখন বিকেল পেরিয়ে গিয়েছে। ঠাকুরমশাই ডেকেছেন? হ্যাঁ বলুন। আসলে সামনে তো মেয়ের বিয়ে। আমি ওর ঘরে কিছু ক্রিয়া সম্পন্ন করতে চাই। একবার ওর ঘরে যেতে হবে। তুমি একটু ওর ঘরে নিয়ে চলো তো। হ্যাঁ, আপনি আসুন। আমি আর অভিষেক ওর ঘরের দিকে যেতে লাগলাম। আকাশ আজও খুব ভার, প্রচণ্ড কুয়াশা। বিকেল নামতে সামনে উঠোনে আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছে লোকজন। আমি ঢুকতেই বেরিয়ে গেল অভিষেক। এটাই দাদার ঘর, আপনি আপনার কাজ করুন। আমি ঝুলি থেকে সমস্ত জিনিসপত্র বের করলাম। তারপর মেঘের ঘরের চারটে দেওয়ালে লাগিয়ে দিলাম উপকরণগুলো, কোনোভাবে যেন এগুলো কেউ মুছে না দেয়। তারপর বড় আলমারির পিছনে এসে
সেখানে একটা পেরেক পুঁতে দিতে বললাম অভিষেককে। অভিষেক পুঁতে দিতেই আমি একটা ছোট্ট মসৃণ গাদার সাথে আটকে দিলাম। ঘরটা এখন সুরক্ষিত। এখানেই যেন বাস করে তোমার দাদা, বিয়ের পরেও যেন তাই করে। বলেই বেরিয়ে যাব ঠিক এমন সময় কিছু একটা দেখে আমার চোখ আটকে গেল সেদিকে। এমন একটা জিনিস যে দেখতে পাবো তা ভাবতেই পারিনি। একটা ধুতি যেটা কাদা মাখা অবস্থায় পড়ে আছে তোরঙ্গের পাশে। তুলে নিলাম, ভালো করে লক্ষ্য করে দেখলাম একদিক ছেঁড়া। আমার ঘরে আসলাম, সেই ছেঁড়া অংশটার সাথে পুরোপুরি মিলে গেল। আজ এই ঘরের সমস্ত ক্রিয়াকর্ম করার সাথে তল্লাশি করার কাজটাও করব বলে এসেছিলাম। যাক, আমার কাজ হয়ে গিয়েছে। এবার তো বুঝতে পারছো আমি ধুতির ব্যাপারে কেন জিজ্ঞেস করেছিলাম। কিশোরী বলল, হ্যাঁ হ্যাঁ, ওই জগদীশ লোকটার মৃত্যুর জায়গায় তো আপনি একটা ছেঁড়া ধুতির টুকরো পেয়েছিলেন। আর হ্যাঁ, আপনি তো তার পায়ের মাপও নিয়েছেন। ওই দুর্ঘটনার জায়গায় আপনি বেশ বড় বড় পাও দেখেছেন নাকি? পুকুরের মাছ মরে যাওয়ার দিনে ওই কাদার ওপরে তেমনই তো বড় বড় পায়ের ছাপ পেয়েছিলেন। আমি বললাম, তবে কি ওই জগদীশ লোকটাকে খুন করেছেন জমিদার বাবুর মেজপুত্র মেঘ? ঠাকুরমশাই মৃদু হাসলেন। সেটা এরপর জানতে পারবে। আমি মেঘরাজের অপেক্ষা করতে থাকলাম। ওকে আমার অনেক কিছু জিজ্ঞেস করার আছে। সেদিনই আমি জগদীশের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করলাম। আমার সাথে গেল অভিষেক। শ্মশানে যাওয়ার আগে যে বাঁক ছিল 3 রাস্তার, তারই একদিকে ওদের বাড়ি। দূর থেকে লক্ষ্য করছিলাম খড়ের ঘরগুলো। তবে আমরা তার বাড়িতে পৌঁছানোর আগেই দেখলাম একটা গরুর গাড়ি করে কারা যেন চলে যাচ্ছে। অভিষেক কাউকে দেখতে পেয়ে চিৎকার করল, আরে ভানুদা যে! ভানু অর্থাৎ জগদীশের একমাত্র ছেলে। গাড়িটা থেমে গেল। ভেতরে তার মা, স্ত্রী ও পুত্র কন্যা ছিল। ভানু বেরিয়ে ঘর হয়ে প্রণাম করলো আমাদের। কোথায় চললে? অভিষেক জিজ্ঞেস করতেই ভানু কেমন ভীত হয়ে রইল। কাউকে যেন খুঁজে চলেছে ওর দুটো চোখ। আমি খেয়াল করলাম পাশে খড়ের গাদায় কে একটা দাঁড়িয়ে, তার হাতে বল্লম। আমাদের দেখে লুকিয়ে গেলেও আমি কিঞ্চিত খেয়াল করেছিলাম আপাতত তার বল্লমের একটা দিক বেরিয়ে আছে। ভানু ভীত কণ্ঠে বলল, আগে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা বড্ড খারাপ। বাবার শ্রাদ্ধও মিটে গিয়েছে, মায়েরও বড্ড মন খারাপ। বাইরে ঘুরে যদি একটু ভালো লাগে, তাহার ওখানে থাকতে হবে ওই 1 মাস মতো আর কি। ও চলে গেল। গাড়িটা চলতে শুরু করলো। আমার দিকে এগিয়ে এলো অভিষেক। ব্যাপারটা কি হলো বলুন তো? হঠাৎ সপরিবারে উঠো। এইসবের ভেতরে একটা জটিল রহস্য ক্রমশ বাসা বাঁধছে অভিষেক। যাকে লোককে পৌঁছে তোমার সবটা বলবো। মেয়ে কিন্তু খুব বড় একটা খেলাতে গিয়ে নিজেকে ফ্যাসাদে ফেলেছিল। এর জন্য সত্যি আমার কিছু করার ছিল না। পরে যতবার আমি ওকে কিছু জিজ্ঞেস করতে গিয়েছি, ও আমাকে এড়িয়ে গিয়েছে। কিন্তু আমি ওই বল্লমধারী লোকটাকে অনুসরণ করে দেখেছি। সে আর কেউ নয়, মেঘের গুপ্তচর। দুজনে নদীর পাড়ের জঙ্গলে দেখাও করেছিল। কিন্তু কেন? ওই লোকটাকে কি তবে মেঘ খুন করেছিল? কি এমন দরকার ছিল খুন করার? আর লোকটাই বা কি বলতো আমাকে যে খুন করতে হলো ওকে? তারপর ওর পরিবারকে এইভাবে দূরে পাঠানো হলো কেন? আর মেঘ বুঝতে পারছিল না আমার কাছে যে সমস্যাটা একবার বললেই সমাধান হয়ে যেত,
সেটাকেই সে ক্রমশ জট পাকাচ্ছে। তবে আমি এটা জানতাম যে অবশেষে ওকে আসতেই হবে আমার কাছে। এইসব করতে করতে বিয়ের দিন চলে এলো। সেদিন সানাই বাজছিল জমিদার বাড়িতে। অতিথি ভরপুর ছিল, লোকজন হই হট্টগোল। এইসব ভিড়ের মাঝে ও কাকে যেন বারবার দেখতে পাচ্ছিলাম। ঘুমটা দেওয়া কোনো স্ত্রী লোক বারবার এদিক সেদিক ঘুরছে, আবার তাকে আমি এই ভিড়ের মধ্যে খুঁজেও পাচ্ছিলাম না। সেদিন সকাল থেকে কেমন গুমোট একটা ভাব সৃষ্টি হয়েছিল। আকাশ বড্ড মেঘলা, কুয়াশার আস্তরণে ঢেকে আছে চারদিক। আগের দিন রাতে আমি যজ্ঞ করেছিলাম, তারপর বাড়ির 4টে কোণায় 4টি রক্ষা কবচ পুঁতে দিয়েছিলাম। মেঘ, বাড়ির বাইরে আপনি খুব কম যাবেন, আর যদিও যেতে হয় অবশ্যই যেন কারোর সাথে যাবেন। একাকী কিন্তু কোনো মতেই যাবেন না। ঠিক আছে ঠাকুরমশাই। বিয়েতে আমি সাথে ছিলাম, মেঘের আশেপাশে সর্বদা ছায়ার মতো থেকেছি। আকাশটা হঠাৎ রাতের দিকে গর্জন করে উঠল। লোকজনের একটু ফিসফাস আর গুঞ্জনও উঠেছিল। আমি সবাইকে শান্ত করে দিলাম। সবাই শান্ত থাকবে, বাড়ির বাইরে কেউ যাবে না। জমিদার মশাই আমায় আশ্বস্ত করলেন। ভাববেন না, আমি লোক লাগিয়ে দিয়েছি। বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমায় শেষ করে দিল। এমনই চিৎকার এলো বাইরের অন্ধকার থেকে। লোকজন প্রস্তুত ছিল বাইরের এই মেয়েলি আওয়াজের কাছে যেতে। আমি আটকে দিলাম। কেউ যাবে না বাইরে, এটা আলেয়া বলেই চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলাম। ওং হ্রিং হ্রিং সুন্দরায় বিঘ্নায় ওং স্বাহা। থেমে গেল ওই চিৎকার। ঝিমঝিম করে ততক্ষণে শীতের বৃষ্টি নেমেছে। ধমকা বাতাসে সবকিছু ভেঙে চুরে নিয়ে যেতে চাইছিল। এভাবে অনেক কষ্টে বিয়েটা সম্পন্ন হলো। পরদিন গোধূলি লগ্নে মেয়েটা বধূ সাজ ছেড়ে এলো নিচের ঘরে। সকালে ভাবলাম একটু একাকী হাঁটতে যাই। হাঁটতে হাঁটতে কখন যেন ওই গভীর বনে এসে পৌঁছলাম। শুকনো পাতার উপর খসখস শব্দ হতেই টের পেলাম। ফিরে চলে আসতে যাব, অমনি একটা ফিসফাস কণ্ঠ কানে এলো। বাম দিকে তাকিয়ে ওই ভগ্ন শ্মশানের জায়গাটা চোখে পড়ল। এখানে কে ফিসফিস করছে? ভাবতে ভাবতে এগিয়ে গেলাম। চারিদিক কেমন যেন শীতল। একটা আর্দ্র বাতাস সর্বক্ষণ জায়গাটাকে হিম শীতল করে রেখেছে। কুঞ্জলতা গাছের লতায় লতায় হলুদ ফুলের ভিড় ভ্রমর গুনগুন করছে। একবার মনে হলো ওই ভবানী কাঞ্চন গাছের তলায় কেউ যেন দাঁড়িয়ে উকি মারছিল এদিকে। তাকিয়ে দেখি কই না তো, কেউ নেই। আর একবার মনে হলো কেউ যেন পেছনে দৌড়ে পালিয়ে গেল। আর একটু এগিয়ে অবাক হলাম। একটা উঁচু মতো জায়গায় কে যেন বসে একাকী কথা বলছে। আর একটু এগোতেই তার কথাগুলো শুনতে পেলাম। আমি জানি একদিন সকল পাপী এভাবেই শাস্তি পাবি। অভিষেক? আমার ডাক শুনেই থেমে গেল সে, চমকে উঠল, ঘুরে তাকালো। ঠাকুর মশাই, আপনি আপনি এখানে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কার সাথে কথা বলছো? উঁচু জায়গাটার দিকে তাকিয়ে বললাম, কারোর সমাধি। আমার খুব আপন কারোর, তাই আমি মাঝে মধ্যে আসি। জায়গাটা ভালো নয়, চলো। আমি আরো ফিরতে শুরু করেছি। ও চোখের জল মুছে বলল, বাড়িতে কাউকে বলবেন না দয়া করে আমি যে এখানে এসেছি। কেন?
একটু বেশি অবাক হয়ে উঠলাম। এখানে যে শুয়ে আছে তাকে বাড়ির কেউ পছন্দ করে না। আপনাকে কখনো সবটা বলবো, কিন্তু দয়া করে কাউকে বলবেন না। আচ্ছা, সে না হয় বলবো না। আমরা রাস্তায় ওঠার সময় খেয়াল করলাম কেউ যেন আমাদের সাথে সাথে হাঁটছে। আমাদের পিছনে আরো কারোর হেঁটে আসার শব্দ হচ্ছে। কুয়াশার আস্তরণে চারপাশ ঢাকা। ঘুরে দাঁড়িয়ে দেখলাম দুজনেই, কিন্তু কেউ হাঁটছে না। বউ ভাত সেদিন, কাজে লোকজন আরো ভরপুর বাড়িতে। মাঝে মধ্যেই ভুল করছিল মেঘ, তারপর ক্ষমা চাইছিল আমার কাছে। আমার নজর বাড়ির চারিদিকে। আমি জানি কোনো অশুভ শক্তি বাড়ির চারিদিকে ঘেঁষতে পারবে না। এভাবেই রাত নেমে এলো। তুমুর ঝড় নিয়ে রাত নেমে এলো। চারপাশে গর্জন করে উঠল দৈত্যের মতো। ঠাকুরমশাই বড্ড ভয় করছে, তবে আপনি আছেন বলেই একটা সাহস পাচ্ছি। জমিদার বাবুর কণ্ঠে চাপা উৎকণ্ঠা ছিল। মৃদু হেসে আমি বললাম, কোনো ভুল না করলে আজ কিছুই ঘটবে না। ঝড়ের বেগে চারিদিকে সাজানো ফুল আলো সব কেমন যেন তছনছ হয়ে যেতে লাগলো। চাপা গর্জন আসতে লাগলো বাইরে থেকে। লোকজনদের মনে ভয়। যখন রাতে খাওয়া দাওয়া হচ্ছিল আমন্ত্রিত লোকদের, তখন মেঘ আর মেঘের বন্ধু বীরেন্দ্র বাড়ির বাইরে এসেছিল। আচ্ছা বীর, তুই আমাকে বাইরে নিয়ে আসলি কেন হঠাৎ? আমি যখন ভেতরে যাচ্ছিলাম ওই ফটকের বাইরে একটা মেয়েকে দেখতে পাই। আবছা আলোয় ও দাঁড়িয়ে কারুর জন্য যেন অপেক্ষা করছিল। আমাকে দেখেই বলল যে আমি যেন একবার তোকে ডেকে দিই। ওই তো সে। আঙুল দেখায় বীরেন্দ্র। মেঘ অবাক হয়ে দেখলো আবছা আলোয় কে যেন দাঁড়িয়ে আছে। ওইদিকে বিয়ে বাড়ির সমস্ত কোলাহল কেমন যেন থেমে গেছে। কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আপনি কে? মুখটা দেখতে পেল না মেঘ। মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। নারী কণ্ঠ খুব মায়াবী সুরে বলল, আমি মোহিনী, আপনার জন্য আজ এখানেই অপেক্ষা করব। কিন্তু কেন? আমি জানি না, কিন্তু আমি অপেক্ষা করব। মেয়েটা চলে যায়। সবটা শুনে বীর বলেছিল, তুই যাস না, আমি আগে জানলে তোকে ডেকেই দিতাম না। ঠাকুরমশাই কিন্তু বলেছেন তোর আজকের রাতটা খুব সাবধানে থাকতে হবে। নতুন বউ তোর ঘরে, তুই কোথাও বেরোবি না। কিন্তু ঘরে এসে কিছুতেই নতুন বউয়ের পাশে শান্ত হয়ে বসে থাকতে পারেনি মেঘ। পুরো বাড়ি শান্ত হয়ে বসে থাকার পর বলেছিল, আমি একটু বাইরে থেকে আসছি। আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ একটা আর্তচিৎকার শুনে সবার ঘুম ভেঙে গিয়েছিল। গোটা বাড়ি জেগে উঠেছিল। ঘর থেকে উঠে এসেছিল নতুন বউ। কান্না ভেজা কণ্ঠে চিৎকার করছিল, উনি একটু আগে ঘর থেকে বেরিয়ে গিয়েছেন। হতভম্ব হয়ে যায় বীর। আমি ওকে বারবার বলেছিলাম ওই মেয়েটাকে সাড়া না দিতে। ও মনে হয় ওর কাছেই। কোন মেয়ে? জমিদার বাবু আর আমি একসাথে বলে উঠলাম। ততক্ষণে সবাই বাইরে বেরিয়ে গিয়েছি খুঁজতে মেঘকে। তখনই বীর বলেছিল ঘটনাটা। চারপাশে খুঁজেও কোথাও পেলাম না মেঘকে। ঝড় শুরু হলো। সেই ঝড়ে মিশে যেতে লাগলো জমিদার বাড়ির কান্নার রোল। ঠাকুরমশাই, আপনি না বলেছিলেন কিচ্ছু হবে না, তবে এটা কি? হতাশা, উদ্বেগ আর রাগ নিয়েই বলে উঠলেন জমিদার বাবু। আমি বলেছিলাম কিছুতেই যেন আজকে রাতটা না বাইরে যায়। ও গেল কেন? কাজেই যেটা হওয়ার সেটাই হয়েছে।
সত্যি তাই হলো। ঝড় থামলে দেখা গেল ফটকের বাইরে একটা মৃতদেহ পড়ে আছে। মেঘ, ওর শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে। রক্তের বন্যায় লাল হয়ে গিয়েছে ঘাস। কুকুরের দল ওর মৃতদেহ নিয়ে টানাটানি করছিল। কেন হলো আর একটা মৃত্যু? এই সব কিছু মিটে যাওয়া অবধি আমায় থাকতে হলো ওখানে। অপমৃত্যুর জন্যই খুব তাড়াতাড়ি শ্রাদ্ধ শান্তি মিটে গেল। বাড়িতে 2 ছেলের মৃত্যুর পর জমিদার গিন্নির অবস্থা মোটেই ভালো ছিল না। জমিদার বাবু তাও নিজেকে যতটা শক্ত করেছে উনি সেটুকুও পারেননি। সারাক্ষণ কান্নার আওয়াজ তার ঘরের ভেতর থেকে শোনা যায়। এসব ঠাকুর দেবতা রেখে কি লাভ, যেখানে একটা অশুভ শক্তিকে শেষ করার শক্তিও নেই তার? কেন তাহলে রূপগুলো অঘটন ঘটিয়ে যাচ্ছে? কেন ভগবান? তুমি কি কেবল পাথরের মূর্তি? শ্রাদ্ধ শান্তি মিটে যেতেই জমিদার বাবুর কাছে বসলাম। আমি দুঃখিত, সেদিন মেঘকে বাঁচাতে পারিনি, কিন্তু এবার সময় এসেছে সেই অশুভ শক্তিকে ধরার। আপনি কি করতে চাইছেন? আপনি এবার অভিষেকের বিয়ের ব্যবস্থা করুন। আপনার কি মাথাটা খারাপ আছে? অবাক আর বিস্মিত হয়ে কথাটা বললেন জমিদার বাবু। অভিষেকও আমার দিকে তাকাল। আপনি এসব কি বলছেন ঠাকুরমশাই? আমি তখন শান্ত। হ্যাঁ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা ভেবে চিন্তে নিয়েছি। আপনাদের এখনই বিয়ে দিতে হবে না ওকে। একটা নকল বিয়ের আয়োজন করুন, কেবল যাতে আমি ধরতে পারি ওই অশুভ শক্তিকে। একটা নকল বিয়ের আয়োজন। তারপর যেটা করার আমি করছি। সেবারও কিন্তু মেঘের মৃত্যু হতো না যদি না সে আমার কথার অমান্য করত। কেবল একটাই তো রাত, তারপর আমি ওই অশুভ শক্তিকে ধরে নিতাম। সেই রাতে ও কিছুতেই একটা নারীর আহ্বান ফেলতে পারল না। জমিদার গিন্নির কান্নার রোল বেড়ে গেল অন্দরে। আমি আমার ছোট ছেলেটাকে হারাতে পারবো না হারাতে। তিন চার দিন পর একটা বিয়ের আয়োজন হলো। নকল বিয়ে, নকল লোকজন, নকল বর, নকল বউ। আর বিয়েটা দেওয়া হলো এই বাড়িতে। অভিষেক কিন্তু আমার উপর বিশ্বাস করে। আমি জানি ঠাকুরমশাই, আপনি ঠিক সামলে নেবেন। ধন্যবাদ অভিষেক, আমাকে বিশ্বাস করার জন্য। তোমার দাদা আমার থেকে অনেক কিছুই লুকিয়ে গিয়েছিল। কিছু মানুষ নিজের সত্যিকারের অবয়বকে অবধি ভয় পায়। এরা আয়নার নিজের প্রতিবিম্ব অবধি দেখার সাহস পায় না, কারণ নিজের নোংরা সত্যি মেনে নেবার ক্ষমতা নোংরা ব্যক্তিরও থাকে না। তুমি কি বলতে চাইছো অভিষেক? নিজের দাদার ব্যাপারে কি এই সমস্ত ইঙ্গিত? কিছুই না, শুধু মনে হয়েছিল বলেই। যাজ্ঞে, আমি প্রস্তুত। বিয়ের দিন সকাল থেকে চারপাশটা কেমন যেন শান্ত হয়ে গেল। একটা চাপা বাতাস সর্বক্ষণ লেগে আছে গোটা এলাকা জুড়ে। কখনো কখনো দূরে একটা মিহি হাসির শব্দ ভেসে আসছে, কখনো গানে আসছিল মৃদু কান্নার শব্দ। তার উৎপত্তি কোথায় কেউ ঠাহর করতে পারছিল না। সানাইয়ের সুর বাজতেই সেই সব মিলিয়ে গেল একে একে। তারপর নকল হলেও সত্যিকারের বিয়ের মতোই লোকজন আনন্দ করতে শুরু করে দিল। বাইরে আমি বরাবর যাতায়াত করছি। সন্ধ্যার মুহূর্তে দেখছি বাইরের কি আবহাওয়া, কিন্তু সবকিছু শান্ত দেখে আমি ভেতরের দিকে যেতে লাগলাম। তখনই একটা চাপা কথাবার্তার আওয়াজ শুনে ঘুরে তাকালাম, তবে কাউকে দেখতে পেলাম না। রাত বাড়তে থাকল।
পুরুত মশাইয়ের মন্ত্রের আওয়াজ চারদিকে ধ্বনিত হতে লাগলো। বিয়ের কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। নবদম্পতির মালা বদল হয়ে গেল। তারপর হঠাৎ করে শুরু হলো ঝড়। শুধু ঝড়ই নয়, কি বিকট পাথর পড়ার শব্দ। সবাই বাইরে এসে দেখি শুকনো শিলাবৃষ্টি। অদ্ভুত তো, এই ঝড় আর শিলাবৃষ্টি, তাও শুকনো, বৃষ্টি তো নেই। আমি জমিদার বাবুকে আশ্বাস দিলাম, হতে পারে আমাদের জালে পা দিয়েছে ওই অশুভ শক্তি। ঠিক এমন সময় বাইরে থেকে চিৎকার করল কেউ, ভাই, ভাই অভিষেক, ভাই অভিষেক, আমায় বাঁচা রে। এটা তো আমার দাদা অর্থাৎ মেঘের কণ্ঠ। দাদা, দাদা বেঁচে আছে? আশেপাশের সবাই বেরোতে না পারলেও একাকী বেরিয়ে গেল অভিষেক। আমার মনে হয় দাদা বেঁচে আছে, আর ও কোনো বিপদে পড়েছে। বাকিরাও ওকে অনুসরণ করতে চাইলো, কিন্তু ওই ঝড় জলের মধ্যে ছেলেটা কোথায় হারিয়ে গেল নিমেষে এও বুঝতে পারল না। বাড়ির ভেতর থেকে আবার কান্নার রোল ভেসে উঠল। আমার ছোট ছেলে, আমার ছোট ছেলেটাও বুঝি চলে গেল গো। আমার ছোট ছেলেটা। যাক, অভিষেক ওই ঝড় জলের মধ্যে এগিয়ে এলো রাস্তার ওই ধারে। দাদা, দাদা। এমন ঝড়ের মধ্যে ওর গলার আওয়াজ কত দূর অবধি গেল তা ঠিক নেই। ও আবার সেই গোঙানি শুনতে পেল। ভাই, ভাই, ভাই আমায় বাঁচা। ও অনুভব করলো ওই গোঙানি পুকুরের দিক থেকেই আসছে। খুব কম মাত্রায় বৃষ্টি পড়তে শুরু হলো। ঝড় আর নেই। আবঝা আলোতে ও চেষ্টা করলো পুকুরের দিকে যেতে। দাদা, 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 তুই কোথায়? কোথায় তুই? কেউ কোথাও নেই, কেবল দুটো চারটে পায়ের শব্দ পেতে লাগলো। চারদিকে ঘুরে দেখতে লাগলো, কিন্তু কাউকেই খুঁজে পেল না। মৃত্যু, গ্রামের প্রত্যেকটা বিয়ে হবে রক্তের বন্যা, রক্তের বন্যা। একটা নারী কণ্ঠ শুনে চমকে উঠল অভিষেক। কে? কে তুমি? আমার সামনে এসো। আমি যে তোর পেছনে, দেখতে পাচ্ছিস না? একটা শান্ত কণ্ঠ হাড় হিম করে দিল অভিষেকের। পিছনে কারোর নিঃশ্বাস পড়ার শব্দ পাচ্ছিল। খুব কাছেই যেন কেউ দাঁড়িয়ে আছে। ওর অন্ধকারের মধ্যে ভীত হয়ে দাঁড়িয়ে থাকা অভিষেক নিজের বুকের ধুকধুকানি বাদে আর কিছুই যেন অনুভব করতে পারছিল না। পেছনে ঘুরে তাকানোর সাহসটুকু অবধি পেল না। ঠিক এমন সময় কেউ ওর কাঁধে হাত রাখল। বিয়ে করবি তুই? বিয়ে? ও ঘুরে দাঁড়িয়ে দেখলো দুটো অস্পষ্ট ছায়া মূর্তি। কেবল সাদা ঝাপসা বাদে আর কিছুই বোঝা যাচ্ছিল না। অভিষেক আর দেরি করলো না। জয় মাতারা বলেই প্রাণপণে ওই অন্ধকারে জলের ওপর দিয়ে ঝড় বৃষ্টির মাঝে ছুটে যেতে লাগলো পথ কল্পনা করে। জলের উপর ওর পায়ের ছপাছপ শব্দ হতে লাগলো। দৌড়াতে দৌড়াতে অনুভব করছিল ওর পেছনে আরো দুজন ঝড়ের গতিতে এগিয়ে আসছে ওর দিকে। এমন করতে করতে অভিষেক গিয়ে পৌঁছালো গ্রামের শেষ প্রান্তে, সে অর্ধভঙ্গুর বাড়িটার ভেতরে। এককালে এখানে গ্রামের একটু উচ্চবিত্ত পরিবার থাকত। তারা সপরিবারে দক্ষিণ ভারতে বসবাস করতে গেলে এটা এমনিই পড়ে আছে। মাটির ফটক একেবারে ভেঙে পড়ে গিয়েছে। তারপর বড় জায়গা জুড়ে পাকা ঘর, তার দরজা জানালা সব খুলে খসে পড়েছে। চারিদিকে মাকড়সার জাল। অনেক দিনের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা ধুলোর রাশি তে তো আছে। উঠোন জুড়ে ঘাসে ভর্তি। সেদিকে ছুটে পালিয়ে বসার ঘরের মাঝে গিয়ে পড়ল অভিষেক। এটা একেবারে
বাড়ির মাঝখানে চারিদিকে বেশ বড় বড় আলমারি, যেগুলো এখন দৈত্যের মতো দাঁড়িয়ে আছে ঘরটা জুড়ে। বাইরের আওয়াজ এখানে তেমন আসছে না, তবে ভাঙা দরজা জানালা দিয়ে বাজের আলো এসে পড়ছে। ও এত জোর এসেছিল যে ওর নিঃশ্বাস খুব জোরে জোরে পড়ছিল। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না ও। কি জোরে বেঁচে গিয়েছি, আরেকটু হলেই যেন শেষ হয়ে যাচ্ছিলাম। ঠিক এমন সময় নূপুরের আওয়াজে ভরে উঠল চারদিক। ও চারদিকে ঘুরে তাকিয়ে কাউকে পেল না। ঠিক তখনই বিদ্যুতের ছিটকে আসা আলোয় দেখল দুটো ঝাপসা সাদা অবয়ব ওর দিকে এগিয়ে আসছে। বিয়ে বিয়ে করবি তো? আর তখনই দুজনে আঁতকে উঠল। দুটো আর্তচিৎকার জাগিয়ে তুলল সেই মৃত বাড়িকে। কারণ আমি তখন গোটা ঘরটার চারিদিকে মা তারার আশীর্বাদী সিঁদুরের ফোঁটা দেওয়া সম্পূর্ণ করে ফেলেছি। জয় মা তারা বলেই হাতের মশলাটা রেখে দিলাম একদিকে। ঘরটা আলোকিত হয়ে উঠল। অভিষেক তাড়াতাড়ি বেরিয়ে গেল ঘর থেকে। আর ওই দুটো ছায়ামূর্তি পালাতে গেলেও আটকে গেল। দরজার দিকে এগিয়ে ছিটকে পড়ে গেল ভেতরে। কে তুই? কেন আমাদের পথ আটকাতে এসেছিস? ভালো হবে না, কিন্তু ভালো হবে না বলছি। একটা কর্কশ পুরুষ কণ্ঠ কাঁপিয়ে দিল গোটা ঘরটা। আমি হাতের মুঠোয় থাকা জবা ফুলগুলো মুখের সামনে ধরে মন্ত্র পড়তে পড়তে ছিটিয়ে দিলাম সেদিকে। এবার নিজের রূপে ফিরে আয়। ফুলগুলো সেই বৃত্তের মধ্যে পড়তে দুজনে যন্ত্রণায় ছটফট করে উঠল, আর পর মুহূর্তেই সোজা হয়ে দাঁড়ালো। মশালের আলোয় ফুটে উঠল অদ্ভুত দুজনের রূপ। বিয়ের ধুতি পাঞ্জাবি পরা একজন যুবক, তার গলার মধ্যে একটা গভীর ক্ষত, যে ক্ষত থেকে রক্তের বন্যা বইতে বইতে এসে পড়েছে তার সারা বুকে পেটে। আকাশে চোখ দুটো কোটরের মধ্যে যেন তলিয়ে গিয়েছে। হাঁ করা মুখটা থেকে কেমন একটা গোঙানি তখনও বেরিয়ে আসছে। কাটা গলায় কেউ চিৎকার করতে চাইলে যেমন আওয়াজ হয়, এমন টকবক করা রক্তের সাথে গোঙানি। তার পাশে দাঁড়িয়ে থাকা লাল চেরি পরা এক নারী, শান্ত কালো দুটো চোখ, এলোমেলো চুলের মাঝে আটকে থাকা বিয়ের মুকুট, কপালে টিকলি, খুলে যাওয়া নৌলুক আটকে আছে কানের একদিকে, গলায় গয়নার সাথে দুমড়ে মুচড়ে যাওয়া ফুলের মালা। তার পেটের কাছে গভীর ক্ষত, তার রক্তে লাল চেলি আরো লাল হয়ে উঠেছে। মেহুলদি, অলোকদা, বিস্মিত কণ্ঠে বলে উঠল অভিষেক। আমি ওর দিকে অবাক চোখে তাকালাম। মশালের মৃদু আলোয় দেখলাম সেই নারীর হিংস্র রূপ। তুই আমায় দিদি বলে ডাকিস না অভিষেক, তোকে আমি ঘেন্না করি। তুই সেদিন আমাদের ঠিকানা বলেছিস বলে দাদা আমায় খুঁজে পেয়েছিল, আর তার পরিণতি এই। পুরুষ কণ্ঠ বলে উঠল, আমাদের মুক্ত করুন, আমাদের মুক্ত করুন। আমাদের আজ যদি এই পাপিষ্ঠকে বিনাশ না করা হয়, তাহলে আমরা হেরে যাব। এই একজন বাকি আছে যে আমাদের এক হতে দেয়নি। আমি হাত উঁচিয়ে বললাম, তাকে বলো কে তোমরা? নারী শান্ত চোখে তাকিয়ে রইল তার পাশের পুরুষের দিকে। ভয়ঙ্কর দৃশ্যে সেই পুরুষের চোখে তখন অতীত, আধার অতীত। না দাদা, ওকে ছেড়ে দাও দাদা, আর মেরো না। না 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 না, আপনি আমায় যা খুশি করুন, আমার মেহুলকে কিচ্ছু করবেন না। তোরা দুজন যদি দুজনকে না ছেড়ে যাস, তাহলে কিন্তু এই শ্মশানটাই তোদের সমাধি হবে। কুণালদা, আর দেরি করো না। ওই মেহুল আমাদের মান সম্মান সব নষ্ট করেছে।
কিন্তু মেঘরাজ বলি একটু সুযোগ দিই না ওদের, যদি বাঁচার ইচ্ছা থাকে তো। অন্ধকার শ্মশান ভূমিতে বাতাস বইতে শুরু করেছিল উত্তেজিত হয়ে। একটা ক্লান্ত পুরুষ কণ্ঠ শোনা গেল। কেউ কেউ আমাদের আলাদা করতে পারবে না, সমাজও না। অলোক বলতে শুরু করলো। ওই জমিদার বাড়িতে আমি কাজ করতাম, মেহুলের সাথে এমন করেই দেখা। আমি যখন কাঠ কাটতাম, ছোট্ট মেহুল আমার পাশে বসে হাজার রকম গল্প করত। বা যখন মাঠে গরু চড়াতাম, আমার পাশে পাশে থেকে বায়না করতো, এটা ওটা গল্প শুনতে চাইতো। আমার খুব প্রিয় ছিল। এভাবেই বড় হতে লাগলো আর আমায় ভালোবেসে ফেলল। আমি বারংবার বাধা দিল, ও ছাড়লো না। ওর ভালোবাসায় সেই জোর আছে। এসে বলতো, তুমি ছোটজাত বলেই তোমাকে ভালোবাসা অপরাধ? আচ্ছা, মানুষের তো সবই এক, তাহলে ভিন্ন ভিন্ন গোত্রে জন্ম হলেই বুঝি সে ভিন্ন? কিন্তু একদিন ওর বড়দা আর মেজদা ব্যাপারটা জেনে গেল। ওর ভাই অভিষেক ওকে প্রেমের ব্যাপারে সাহায্য করত। একদিন অভিষেকের সাথে গল্প করার সময় সবটা শুনে ফেলে বাকি দুজনে, আর সেই দিনই আমায় কাজ থেকে বের করে দেয়। এরপর যখন আমি বনের মধ্যে বসে ভাবছিলাম যে কি করবো এরপর, অভিষেক এসেছিল, বলল, দিদিকে ওরা খুব মেরেছে গো, তুমি ওকে ফেলে চলে যাবে? তাহলে আমি কি করবো ভাই? আজ রাতে এখানে থেকো, আমি মেহুল দিকে নিয়ে আসবো, তুমি ওকে নিয়ে অনেক দূর চলে যেও। সত্যি অভিষেক এসেছিল অনেক রাতে। মেহুলের হাতটা আমার হাতে দিয়ে বলেছিল, যা দিদি, অনেক দূরে চলে যা। শুধু ওর দিদি নয়, আমার নিজেরও খুব কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে যেতে। সত্যি সত্যি অভিষেক আমাদের মিলিয়ে দেওয়ার জন্য অনেক কিছু করেছিল। তবে ওর ব্যাপারে ভুলটা ভেঙেছিল দুদিন পর, কারণ আমাদের যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেই জায়গাটার কথা অভিষেক বলে দিয়েছিল। আমরা আগে থেকে ভেবেই রেখেছিলাম যে আমরা গড়পুরের শিব মন্দিরে গিয়ে বিয়ে করব। দুদিন পর আমরা ওখানেই বিয়ে করতে গিয়েছিলাম, আর তখনই ওর দুই দাদা আমাদের ধরে ফেলে আর তারপর নিয়ে যায় সেই শ্মশানে। ওর দাদারা দাঁতে দাঁত চেপে বলে উঠল। মেহুল দাদাকে সরিয়ে দিতে দিতে বলেছিল, তুমি চাইলেই আমরা আলাদা হব না, মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। ওই কথাটা শুনেই ওর দাদার লোকেরা আমাকে ধরলো, আর ওর দুই দাদা আমার বুকে পেটে সমানে লাথি মারতে লাগলো। কষ্ট হলেও আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে শান্ত হয়ে থাকলাম। আমার মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে গেল। তিনজনে মিলে ধরে রেখেছিল আমার মেহুলকে, তাও আমার কাছে আসার জন্য কিন্তু ছটফট ছটফট করছিল। না দাদা, ওকে ছেড়ে দাও। যদি তোরা আলাদা হোস তবেই ছেড়ে দেবো। হ্যাঁ, এখনো কিন্তু সবাই জানে না যে তুই ওর সাথে পালিয়েছিলি। বল, দুজনে আলাদা হবি? মেহুলের মুখের সামনেই বলেছিল মেঘরাজ। ওর মুখের ওপর থুতু দিয়েছিল মেহুল। তোমার ওই নিচু মানসিকতার ওপর থুতু দিলাম। তারপর আমার উপর আরো অত্যাচার শুরু হয়। না, চিৎকার করছিল মেয়েটি। অন্ধকার শ্মশান ভূমি জুড়ে ওর চিৎকার ধ্বনিত হতে লাগলো চারিদিকে। দাদা, ওকে ছেড়ে দাও, আর মেরো না ওকে। মেহুলের ওপরও অত্যাচার করছিল ওর দাদা। আমি 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 আর থাকতে পারছিলাম না। আপনারা আমায় যা খুশি করুন, কিন্তু আমার মেহুলকে
আমার মেহুলকে কিচ্ছু করবে আমার মেহুলকে কিচ্ছু করবেন না। ওর দাদারা পাশে আলোচনা করছিল। তোরা দুজন যদি দুজনকে না ছেড়ে যাস তাহলে কিন্তু এই শ্মশানটাই তোদের সমাধি হবে। কুণালদা, আর দেরি করো না। ওই মেহুল আমাদের মান সম্মান সব নষ্ট করেছে। কিন্তু মেঘরাজ বলি, একটু সুযোগ দিই না ওদের, যদি বাঁচার ইচ্ছা থাকে তো। কেউ 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 আমাদের আলাদা করতে পারবে না, কেউ আমাদের আলাদা করতে পারবে না। ব্যাস, সব শেষ। আমার গলায় সজোরে মেরেছিল ওই ধারালো অস্ত্র দিয়ে, আর আমি লুটিয়ে পড়তেই মেহুলের পেটে আঘাত করেছিল ওরা। এবার মেহুল আর্দ্র কণ্ঠে বলল, ওই শ্মশানে আমাদের সমাধি নিয়েছিল, তারপর থেকেই তো শ্মশানের কেউ যেতে পারেনি, মরা পোড়াতেও না। যে দাম্পত্য সুখ আমরা পাইনি সেটাই আমরা কোনো নবদম্পতিকে পেতে দিইনি। সমস্ত বিয়েতে তাই মারা পড়েছে বরকনে। আর এটা করেছি আমার দাদার সময়ও। প্রচণ্ড কষ্ট হয়েছে নিজের লোকেদের শেষ করতে, কিন্তু ওরা আমাদের কেউ এক হতে দেয়নি, নৃশংসভাবে মেরেছিল। কিন্তু অভিষেক ভাই, আমরা তোকে শেষ করতেও পারতাম না। বারবার তোর প্রতি আমরা দুর্বল হয়ে গিয়েছিলাম, ভুলেই যাচ্ছিলাম তুই বিশ্বাসঘাতক। মেঝেতে বসে পড়ল অভিষেক। কি করে এমন মনে হলো দিদি তোর? তুই তো আমার দ্বিতীয় মা ছিলিস। তোর আদরে আমি বড় হয়েছি, তোর স্নেহে। তোর যেদিন বিয়ে হবে আমি জানতাম, সেদিন আমি বাড়ির মন্দিরে বসে তোদের জন্য প্রার্থনা করছিলাম। ওখানেই দাদা ঘাপটি মেরে শুনছিল তাদের বিশ্বাস। আমি তাদের সব জানি। ওই 2 দিন আমায় অনেক খুব মেরেছিল, আমি কিচ্ছুটি স্বীকার করিনি। তবে বুদ্ধি করে আমায় সর্বদা চোখে রাখতো আমার অজান্তেই। আর আমার মুখে প্রার্থনা শুনে বুঝে ফেলেছিল, পিছনে হাসির আওয়াজ শুনে বুঝেছিলাম। সেদিন দুপুরে থেকে সন্ধ্যা অবধি তোদের খুঁজতে চেষ্টা করেও কোথাও পাইনি। রাতে দাদারা ফিরে বলছিল সব শেষ। বাবা আর মা সত্যি সেদিন থেকে পাথরের মতো হয়ে গিয়েছিলেন। চাইনি তোদের এইভাবে মৃত্যু হোক। দিদি, আমায় যদি তোর সত্যি এখনো বিশ্বাসঘাতক মনে হয়, আমায় শেষ করে দে। এগিয়ে এলো দুজনে, জাপটে ধরলো ছেলেটাকে। ভাই, আমায় ক্ষমা করে দে। অলক হাত রাখলো অভিষেকের কাঁধে। তুই সত্যি আজীবন আমাদের সাহায্য করে গেছিস, কিন্তু তোকে ভুল বুঝে গেলাম আমরা। আমাদের ক্ষমা করে দে। বাইরে ঝড় বৃষ্টি থেমে এসেছিল। ভেতরে 3টে মানুষের কান্না শুনছিলাম। আমি এগিয়ে গেলাম। তোমরা এই প্রতিশোধের আগুনে শেষ করে দিলে গ্রামের কতগুলো লোককে। আমরা ক্লান্ত, আমাদের ক্ষমা করে দিয়ে আপনি দয়া করে আমাদের মুক্তির পথ দেখান। আমাদের দয়া করুন। অলক কথাটা বলতেই মেহুল নিজেও সম্মতি জানালো। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। দু একটা পাখি ডাকছে। তারপর ওদের দুজনের আত্মার শান্তির জন্য হোম করেছিলাম। মুক্ত হয়েছিল এই গ্রাম এমন একটা অভিশাপ থেকে। ঠাকুরমশাই গল্পটা ইতি টানতেই আমি বললাম, আচ্ছা, আপনি তার মানে ওই ঘরের সমস্ত আয়োজন আগে থেকেই করেছিলেন ওই দুজনকে ধরার জন্য, কিন্তু কিভাবে বুঝলেন তাদের সম্বন্ধে? ঠাকুরমশাই মৃদু হাসলেন। আমার বারবার সন্দেহ হয়েছিল ওই জগদীশ কিছু একটা তো জানে, তাই অভিষেককে নিয়ে তার ছেলের শ্বশুর বাড়ি অবধি যায়। নির্ভয় দিয়ে জানতে পারি তার বাবা সেদিন মরা পুড়িয়ে বাড়ি ফেরার সময়
মেহুল আর অলোকের ব্যাপারটা দেখেছিল। সে আমায় বলতে এলে বুঝে ফেলেছিল মেঘ সেই খুন করেছিল ওই জগদীশ বাবুকে। মেঘের কোনোভাবে আন্দাজ ছিল ওই দুজনের আত্মার জন্যই এই সব হচ্ছে, কিন্তু উনি ভাবতেন আমি হয়তো কোনোভাবে সমস্ত ঘটনার অতীত জানতে পারবো না, কেবল ওই দুজনকে বিনাশ করব। তারপর তো দেখলে ছেঁড়া ধুতি আর পায়ের মাপ কিভাবে রেখে গেল। বিধাতার খেলা সত্যি কখনো চাপা থাকে না। অভিষেক জগদীশ বাবুর পরিবারকে গ্রামে এনেছিল, সাথে কয়েক বিঘে জমিও দিয়েছিল। যাকগে, আমি মিথ্যে বিয়ে সাজিয়েছিলাম সেই দুই আত্মাকে ধরার জন্যই। তবে তখনও নিশ্চিত ছিলাম না আসলে তারা কে ছিল। পরে তো নিশ্চিত হলাম সবটা জেনে। গল্পটা শেষ করতেই কিশোরী একটা জোর দীর্ঘশ্বাস ফেলে বলল, জমিদার বাড়ির দুই পুত্রের তাহলে মৃত্যু হয়েছে, যাক ভালোই হয়েছে। এভাবে কাউকে খুন করলো, তাও জাতের জন্য। কতটা নৃশংস হলে মানুষ নিজের বোনকে খুন করতে পারে? দুটো জীবনের চাইতে তাদের জাত বড় হয়ে গেল। দেখলাম কিশোরীর চোখের কোণ চিকচিক করছে। ওর বিদ্রোহের সাথে সাথে কণ্ঠও কেঁপে উঠেছিল। ঠাকুরমশাই একটু তাকিয়েছিলেন খোলা জানলার বাইরে। কুয়াশার চাদরে অন্ধকার রাতের দিকে এক দৃষ্টে তাকিয়ে বললেন, পৃথিবীতে কিছু মানুষের কাছে জাতের বড্ড কদর, কিন্তু ভুলেই যায় জন্ম আর মৃত্যুর সময় মানুষের আদতে কোনো জাত থাকে না, সবটাই তাদের নিজেদের তৈরি। এই আলোচনায় থাকলে আরও অনেকটা রাত হবে। ততক্ষণে চারি মায়ের খিচুড়ি শেষ, খেয়ে আজ ফিরতে হবে। আবার আসবো না হয় কোনো এক শীতের সন্ধ্যেতে।